পাকিস্তান বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই কিন্তু এখানে বড় একটা কমেন্ট আমরা পাইলাম যে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কমেন্টেটর স্টুয়ার্ট ব্রড, সেই ব্রড কিন্তু পাকিস্তানকে তাদের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এমন কিছু বলেছে যেখান থেকে আমরা বলতে পারি যে পাকিস্তান টিম বরাবরই টেস্ট ক্রিকেটের জন্য কিন্তু উপযুক্ত না। কি বলছে স্টুয়ার্ট ব্রড? স্টুয়ার্ট ব্রড পাকিস্তানের বর্তমানে স্কোয়াড দেখে বারবার বলছে যে পাকিস্তানের এই স্কোয়াডের সঙ্গে যদি ইংল্যান্ড 3-0 সিরিজ না জিতে তাহলে কিন্তু এটা ইংল্যান্ডের জন্য লজ্জার ব্যাপার হবে। কেননা পাকিস্তানের বর্তমান যে স্কোয়াড এখানে ইংল্যান্ডে গেল সেখানে তাদের ভিতর সেরকম পটেনশিয়ালি দেখতে পাচ্ছেন এই স্টুয়ার্ট ব্রড। শুধু স্টুয়ার্ট ব্রড না, এই টিম নিয়ে সমালোচনা করছে পাকিস্তানের, ইংল্যান্ডের আরো অন্যান্য ক্রিকেটাররাও। গতকালকে আমরা পাকিস্তান এবং ইংল্যান্ডের প্রথম ম্যাচ যেটা হেডিংলিতে হয়েছে সেখানে পাকিস্তানের যে ভরাডুবি দেখতে পেলাম আমরা, এই স্টুয়ার্ট ব্রডের কথাটা কিন্তু সত্যি আবার প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান সেখানে টেস্ট ক্রিকেটে বর্তমানে র্যাঙ্কিং এর মধ্যে অনেক নিচু স্থানে আছে। ইংল্যান্ডও বরাবরই আসছে চ্যাম্পিয়ন্স, যদি লিস্ট দেখি সেখানে ডাব্লিউটিসির ফাইনাল সেখানেও অনেক নিচে আছে, কিন্তু তারপরও ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে অনেক বেটার পাকিস্তান থেকে। কিন্তু অন্যদিকে পাকিস্তান যদি এখানে তাদের রেকর্ড দেখি, রেকর্ডের মধ্যে মোটামুটি ভালো, কিন্তু বর্তমানে যে প্রেজেন্ট টিমটা এটা কিন্তু সেই রকম পটেনশিয়ালি মনে করছে না স্টুয়ার্ট ব্রড। কেন মনে করছে না? গতকালকে যে পাকিস্তান প্রথম ইনিংসে ভরাডুবি আমরা দেখলাম, সেখানে 97 রানে 2 উইকেট থেকে ডাইরেক্ট 171 রানের মধ্যে অল উইকেট ডাউন, সেখানে কিন্তু পাকিস্তানের যে ব্যাটিং ব্যর্থতা এটা কিন্তু আবারও প্রকাশ পেল। ওভারসিজ কন্ডিশনে ইংল্যান্ডে হোক বা অস্ট্রেলিয়া হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, পাকিস্তান বরাবরই তাদের ব্যাটিং কলাপসের জন্য কিন্তু বিখ্যাত। সামান্য কিছু মুহূর্তের মধ্যে কিন্তু সবগুলি উইকেট হারে, যেটা গতকালকে আবার হলো। কালকে প্রথম বলের মধ্যে যখন উইকেটটা পেল অলি রবিনসন, এটা কিন্তু 43 বছর একটা রেকর্ড হলো ইংল্যান্ডের মধ্যে, যেটা কপিল দেব প্রথম টেস্ট ম্যাচের প্রথম বলে প্রথম উইকেট নিয়েছিল, আর সেটা আবার নিল এই অলি রবিনসন পাকিস্তান এগেনস্টে। ফ্যাক্ট হলো যে কপিল দেব পাকিস্তান এগেনস্টেই প্রথম উইকেটটা নিয়েছিল প্রথম বলে, আর গতকালকে সেখানে অলি রবিনসন করেছে। বরাবরই পাকিস্তানের থেকে দুটা ব্যাটার মাত্র দেখলাম যে একটু ফাইট দেখার চেষ্টা করেছে, আব্দুল্লাহ শাফিক। তো সেই দিক থেকে পাকিস্তানের বাদ বাকি ব্যাটাররা ইংলিশ বোলাররা এগেনস্টে তেমন কিছু কিন্তু করতে পারলো না, যে কারণে আমরা দেখলাম জস্টান এবং অলি রবিনসন মিলেই টোটাল সম্পূর্ণ পাকিস্তান টিমকে ঘুরিয়ে দিল। মাত্র 171 রান ইংল্যান্ডের একটা ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনের মধ্যে, যেখানে একটু দাঁড়িয়ে যদি খেলতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি আরো 100 থেকে 150 রান করতে পারতো। নো ডাউট ইংলিশ কন্ডিশনে ইংল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট টিম বলা যেতে পারে, যে কন্ডিশনটা তারা এক্সপ্লয়েট করে। তাছাড়া যখন সেকেন্ড টাইম ব্যাটিং করতে নামলো ইংল্যান্ড তাদের নিজের প্রথম ইনিংসে, সেখানেও কিন্তু ইংল্যান্ড চমক দিল। 2টা উইকেট চলে যাওয়ার পরে কিন্তু তাদের যে স্ট্রাইক রেট বা অ্যাটাকিং মাইন্ড, যে খেলার যে একটা ধরন, 112 রানে 2 উইকেট, সেখানে রান রেট 4-এর উপরে, সেই জায়গার মধ্যে কিন্তু পাকিস্তান অলরেডি ব্যাকফুটে দেখাচ্ছে। প্রথম ইনিংসে আজকে যে খেলাটা হবে 3:30 থেকে স্টার্ট হবে, সেখানে যদি ইংল্যান্ড আরো 150 বা 200 রান অ্যাড করতে পারে তাহলে কিন্তু পাকিস্তানের জন্য এই ম্যাচ জিতা বরাবর টাফ হয়ে যাবে, কারণ প্রথম ইনিংসের যে রানটা এটা কিন্তু খুব ক্রুশিয়াল, আর সেটা পাকিস্তান করতে পারেনি। পাকিস্তানের ব্যাটাররা বরাবরই স্ট্রাগল করলো ইংল্যান্ডের পেস বোলিং অ্যাটাকের এগেনস্টে। টেকনিক হোক বা খেলার ধরন হোক, কোনোটাই কিন্তু সেভাবে তারা দিতে পারলো না, যার কারণে কিন্তু 171 রানে অল উইকেট ডাউন। তাহলে কি স্টুয়ার্ট ব্রড যে বলছে 3-0 হারবে, এটা কি সত্যি প্রমাণিত হবে? কেননা প্রথম দিনই যদি এমন অবস্থা হয়, ফার্স্ট এবং সেকেন্ড সেশনের মধ্যে সম্পূর্ণ পাকিস্তান টিম আউট হয়ে যায়, তো সেই জায়গার মধ্যে কিন্তু এখানে বলা চলে যে স্টুয়ার্ট ব্রডের কথা কিন্তু সত্যি। তাছাড়া পাকিস্তান বরাবর টেস্ট ক্রিকেটের মধ্যে প্লাস ওভারঅল ক্রিকেটের মধ্যে কিন্তু তাদের যে ডমিনেন্স সেটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। একসময় যে পাকিস্তানে আমরা দেখতাম যে বড় বড় বলাররা বা ভালো ভালো ব্যাটাররা সেখানে থাকতো, সেই পাকিস্তান কিন্তু বর্তমানে আমরা খুব কমই দেখি। আইসিসি ইভেন্ট হোক বা কোনো বায়োলেটারাল সিরিজ হোক, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু তাদের পারফরমেন্স খুব ডাউনফলের দিকে যাচ্ছে, আর যে কারণে একটা টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বা ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু তাদের এগেনস্টে প্রেডিকশন চলে আসে যে পাকিস্তান টিম বরাবরই তেমন একটা ভালো করতে পারবে না। অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ অস্ট্রেলিয়া মাঠে গিয়ে সেখানে অস্ট্রেলিয়াকে 1-0 প্রথম ম্যাচে হারিয়ে দিল। আর অন্যদিকে পাকিস্তান যে নিজের ঘরের মাঠে তো তার দূরের কথা, বাইরের বিদেশের মাঠেও খেলতে পারছে না। তো এই হলো একটা মাইন্ডসেট।
তো যাই হোক, পাকিস্তানি ক্রিকেটে ক্যাপ্টেন চেঞ্জ করলো, তারপরে বাবর আজম গতকালকে ম্যাচে খেলতে পারেনি ইনজুরির কারণে, তারপরে সে ফটোশুট করার জন্য কিন্তু সেখানে আবার মাঠে দেখাচ্ছিল জ্যাকেট ট্যাকেট পরে, ব্লেজার পরে। তো সেই দিক থেকে বলা যায় যে পাকিস্তান ক্রিকেট একটা ড্রামার মতনই, আর ঠিক এমনই। আর তার জন্য কিন্তু ইংলিশ কমেন্টেটররা পাকিস্তান ক্রিকেটকে নিয়ে এমন সমালোচনা করছে। শুধু পাকিস্তান ক্রিকেট নিয়ে শুধু ইংলিশ কমেন্টেটর না, ওভারঅল যে অন্যান্য ক্রিকেটার আছে বা বিশ্বের প্রাক্তন ক্রিকেটার আছে তারাও কিন্তু তাদের দেখাচ্ছে। ইভেন পাকিস্তানের যে প্লেয়াররা তারাও কিন্তু পাকিস্তানকে নিয়ে সমালোচনা করছে, যদিও সমালোচনার মূল কারণ একটাই, তারা বাইরের মাঠে সেরকম পারফরমেন্স করতে পারছে না, যে কারণে তারা এরকম স্ট্রাগল, না ব্যাটিং না বোলিং কোনোটাই ঠিকভাবে কাজ হচ্ছে না। আমরা গতকালকে দেখলাম পেস বোলিং এগেনস্টে, যেখানে ভালো একটা দুর্দান্ত বোলিং ইউনিটের এগেনস্টে পাকিস্তান টিকে থাকতে পারলো না, আর তারই কারণে কিন্তু এরকম অবস্থা। নো ডাউট এই টেস্ট ম্যাচ, বিশেষ করে প্রথম টেস্ট ম্যাচ 3 থেকে 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এবং এভাবে যদি চলতে থাকে সিরিজ ডেফিনেটলি 3-0 ইংল্যান্ড জিতবে। এবং শুধু এটাই না, প্রত্যেকটা ম্যাচে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে, কেননা পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু সেরকম টেকনিক্যালি সাউন্ড না এবং প্রপার না। দেখা যাক বাদ বাকি ম্যাচের মধ্যে কি হয়। আজকে দ্বিতীয় দিনে খেলা শুরু হবে, সেই জায়গার মধ্যে ইংল্যান্ডের প্রথম ক্যাপ্টেন জো রুট, যে এখনো ক্রিজে আছে, তার কিন্তু এখানে বরাবরই গোল্ডেন এরা চলছে আমি বলতে পারবো, এবং সচিন টেন্ডুলকার টেস্ট রেকর্ড ভাঙার কিন্তু অপেক্ষা। নো ডাউট যদি জো রুট প্রথম সেশন টিকে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি আরেকটা সেঞ্চুরি আমরা দেখতে পাবো আজকে জো রুটের ব্যাট থেকে। তাছাড়া জর্ডন কক্স, যে বর্তমানে খেলছে জো রুটের সঙ্গে, সেই জর্ডন কক্সও কিন্তু ভালো একটা ব্যাটার। নো ডাউট যে ইয়াং ক্রিকেটার একজন জো রুটের সঙ্গে যদি পার্টনারশিপটা আরো বাড়াতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি পাকিস্তানের জন্য একটা ম্যাসিভ একটা টোটাল বা লিড বা নিয়ে দেবে এই প্রথম ইনিংসের থেকে। কেননা পাকিস্তানের যদি মোটামুটি ইংল্যান্ড আজকের দিন সারাদিন খেলে 350 রানের মতো বা 400 রানের কাছাকাছি যদি করে নিতে পারতো, এখান থেকে আরো 200 বা 300 রান যদি করতে পারে তাহলে কিন্তু পাকিস্তানের গেম এখানেই শেষ। কারণ যে ব্যাটিং কলাস আমরা প্রথম ইনিংসে দেখলাম, সেকেন্ড ইনিংসে কিন্তু এটা কন্টিনিউ থাকবে বা থাকার সম্ভাবনা আছে, এবং যার ফলে ইংল্যান্ড হয়তো এক ইনিংস এবং কিছু রানের ব্যবধানে ফার্স্ট টেস্ট জিততে পারে। কেননা বর্তমানে পাকিস্তানের প্রপার কোনো ফেমাস বা স্টার ব্যাটার আমরা এই স্কোয়াডের মধ্যে দেখতে পাই না। তাছাড়া বাবর আজম যে বর্তমানে ক্যাপ্টেন, সে বাবর আজম কিন্তু স্কোয়াডের মধ্যে নেই, তাহলে পাকিস্তানের হয়ে দাঁড়াবে কে বা খেলবে কে? মিডল অর্ডার তেমন একটা স্ট্রং দেখাচ্ছে না, ওপেনিং তো কি বলবো, প্রথম বলে আউট হয়ে যাচ্ছে। সেই জায়গার মধ্যে পাকিস্তানের জন্য বড় একটা চিন্তা, তারা কি করে এই ম্যাচের মধ্যে টিকতে পারবে। ফার্স্ট ইনিংসও মোটামুটি 171 রান, 9 উইকেট ডাউন হলো। এবার দেখা যাক ইংল্যান্ড যে লিডটা দেয় সেই লিডটাকে তারা কিভাবে ওভারটেক করে ইংল্যান্ডকে টার্গেট দেয় বা সেকেন্ড ইনিংসের জন্য ব্যাটে নামায়, নাকি উল্টা ফুল অন হয়ে সেখানে ইনিংসে ম্যাচ হেরে যাবে। দেখা যাক কি হয়, কমেন্টে জানাবেন পাকিস্তান কত পর্যন্ত করতে পারবে, ইংল্যান্ড কত রান পর্যন্ত ফার্স্ট ইনিংসে লিড নিতে পারবে, কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।